পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব ৩৬। দ্বিতীয় পরিচ্ছেদ। গ্রে কালারের পাঞ্জাবি, চোখে সুরমা, মাথায় সাদা টুপি। বড় বড় চোখে ঘন পাপড়ি যুক্ত চোখে সুরমার আবরণটা পুণ্যের হৃদস্পন্দনটা বাড়ায়। পলক ঝাপটে আবার তাকায়। চন্দ্র চল, দেরি হয়ে যাচ্ছে। শিহাবের কথায় চন্দ্র ও পুণ্যের অ্যান ভাঙ্গে। পুনম ও চন্দ্র এতক্ষণ নিজেদের মধ্যে ডুবেছিল। পুণ্যে ঘোমটা ধরে পাশ কাটিয়ে দৌড় দেয়। চন্দ্র, শিহাব, রিশান, ইহান একসাথে বের হয়। লিমন রাস্তায় শ্বশুরদের সাথে আছে। সকলে নামাজ শেষে বিয়ের ভ্যান উতে যাবে। রিসোর্ট সংলগ্ন একটা মাঠে বিয়ের ভ্যান করা হয়েছে। পুনম নাবিলার ঘরে ঢুকে দেখে সকলে সাজে বহস্ত। নাবিলাকে একজন সাজাচ্ছে, সে শুধু লেহেঙ্গার টপটা পরে আছে। এসেছে আমাদের ঘুম কাতুরে আপা। ঝিনুকের কথা শুনে নাবিলা মজা স্বরে বল, কিরে চন্দ্র ভাই, ছাড়ল। সে আমাকে ধরেছে, কবে যে ছাড়বে সে। সকলে সমস্বরে বলে উঠল। পুনম হচকচিয়ে গেল, ফের লজ্জা পেল। আপু আমি যাই, গোসল করতে হবে। পুনম পালিয়ে গেল, তবে তার কানে আসল পিছনে তার বিচ্ছু কাজিন মহলের হাসি। কাজিন মহল একটা মারাত্মক গ্রুপ। এরা থাকলে ক্ষণে ক্ষণে লজ্জা দিবে, আর এরা না থাকলে জীবনটাই পানসে লাগছে। যে কোনো অনুষ্ঠান মহলে কাজিন ছাড়া জমে না, এটা একনিষ্ঠ সত্য। গোসল শেষে বের হয়ে দেখল ঝিনুক, রিমি একদম রেডি। ওর জন তারা বসেছিল। বের হয়েছিস? চল চল, রূপ আপু ওয়েট করছে তোর জন্যে। ওই সময় ওইভাবে বললিক অ্যান। মুক্তি আপু কি ভাবল? এই শোন মুক্তি আপু, তোরে ভাবি করার জন এক পায়ে খারাপ বুঝছিস। আর আমাদের ভাইয়ের মধ্যে খারাপের কি আছে? বয়েই গেছে তোর ভাইয়ের বউ হতে। কোমরে হাত রেখে রিমি গম্ভীর কণ্ঠে বলল, কেন হবি না? তোরে ভাইয়ের বউ বানানোর জন। আমরা একটা মিশনে নেমেছি। মিশন চন্দ্র ভাইয়ের বউ পুনম ভাবি। অনেক কথা হয়েছে, এবার চলতো। পুনমকে টানতে টানতে নিয়ে যায়। আরে আরে, ড্রেস নিব না? লাগবে না, আছে আমাদের কাছে। পুনম জানে, আর বলেও লাভ নেই, এরা কানে তুলবে না। পুনম আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে আছে। গ্রে কালারের শাড়ি, সোজা সিথি করে লম্বা রজনীগন্ধা ও লাল গোলাপের টিকলি। এক হাতে সেই সকালের সাদা চুড়ি, আরেক হাতে রজনীগন্ধা ও গোলাপ মিশেলে একটা চুড়ি। কানে সিম্পল সাদা টপ। চুলগুলো খোপা করে কানের পাশে গোলাপ গুজেছে। কাজল, কালো চোখ জোড়া আরও কালো করেছে কাজলের মধ্যমে। মাশাল্লাহ, আজ আমার ভাই পাগল হয়ে যাবে। গোলাপে পিনটা লাগাতে লাগাতে বল। পুনম লাজে রাঙা হয়। নজর ঝুঁকিয়ে বলল, এগুলো বলো না আপু। এই মুক্তি আমার বোনকে, আর তোরা লজ্জা দিস না। এবার থাম, যা লজ্জা দেয়ার চন্দ্র ভাই দিবে। হা হা করে হেসে উঠল সবাই। নিশা বল, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না চন্দ্র ভাই। কথা শেষ করতে পারে না, ঘরে ঢুকে রেশমা বেগম। আরে তোদের হয়েছে একটু পর, কিন্তু নাবিলাকে নিয়ে ভ্যান যেতে হবে। সকলে ভয়ে ধোক গিল। এক অপরের দিকে তাকায়, পাছে মামনি কিছু শুনে ফেলেনি তো। রেশমা বেগম পুনমের কাছে যায়, ওর থুতনিতে হাত রেখে কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ, আমার মাকে সুন্দর লাগছে। পুনম বিস্তর হাসে। রেশমা বেগম আবার বল, আম্মা আব্বু বাবা দুইজনের সাথে দেখা করে এসো। ফের রিমি, ঝিনুক, মুক্তি, রূপসা নিশার দিকে তাকিয়ে বলল, আপনারাও যার যার বাবার সাথে দেখা করে আসুন। বাবার রাজকন্যারা, আপনাদের বাবারা পাগল হয়েছে গিয়েছে। যে যার বাবা কাছে চলে যায়। আনিস সাহেবের কাছে যায় পরশ, পুনম, রেশমা। মেয়ের মাথায় চুমু খায় আনিস সাহেব। মাথা ব্যথা কমেছে আম্মা। আব্বু পরশ রুশদ দিয়েছিল। হাসে আনিস সাহেব। শাড়িতে মেয়েটাকে হঠাৎই বড় লাগছে। একটু আগেই কাইফির মা ফোন দিয়েছে, তারা জানিয়েছে কাইফি আপাতত একটু সুস্থ আছে। তারা আসলেই পুনমের সাথে আংটি বদল সেরে ফেলবে। পরে পুনমের এক্সাম শেষ হলে বিয়েটা সেরে ফেলবে। যদিও আনিস সাহেবের এত তাড়াতাড়ি মেয়ে বিদায়ের মন টানে না, তবুও তিনি ঠিক করেছেন মেয়ে এখনই উঠিয়ে দিবেন না। মেয়ে অনার্স সেকেন্ড অথবা থার্ড ইয়ারে উঠলে দিবে। তিনি এখন কোনো কিছুইতে আগাতেন না। চন্দ্র যা শুরু করেছে, এতে সে বাধ্য হয়েছে। মুক্তি ডাকতে পুনম চলে যায়। যেতে নিলে আনিস সাহেব পিছন থেকে বলল, বাবার কাছে করা ওয়াদা মনে আছে তো আম্মা? থেমে গেল পুনম। পিছন ফিরে জোরপূর্বক হেসে মাথা নাড়িয়ে চলে যায়। যেতে যেতে চোখ ঝাপসা হয়, নাক টেনে চোখ নিজেকে কন্ট্রোল করে পুনম ঠিক করে, কাল যা হয়েছে মনের অজান্তেই হয়েছে, আর এগোনো ঠিক হবে না। চন্দ্রের থেকে দূরে দূরে থাকবে। নাবিলার ঘরে অবস্থান সকল মেয়েদের। কাজী নাবিলার এজাহার নিতে এসেছে। কাজীর বলা শেষ হলে নাবিলা 2 মিনিটের ব্যবধানে কবুল বল। সকলে আলহামদুলিল্লাহ বলে প্রস্থান করল।
বিয়ে শেষে নাবিলাকে ভেন্যুতে নিয়ে যাওয়া হবে, তাই মুক্তি, রূপসা ও আরও কয়েকজন মিলে লাল ওড়না ধরে মাঝখানে নাবিলা হেঁটে যায়। শাকিলের পাশাপাশি বসিয়ে ঘোমটা উঠানোর কথা বলে। শাকিল ঘোমটা উঠিয়ে নাবিলার কপালে চুমু দিয়ে সকলে হৈ হৈ করে উঠে। এরপর চলে বর-বধূর ফটো সেশন। একে একে সকলের সাথে ছবি উঠানো হয়। ছবি তোলা শেষে এখন মুরুব্বিদের সাথে পরিচয় করানো হয়, কারণ রিসিপশন এখানে হবে না, হবে ঢাকায়, তাও আবার 4 দিন পরে। তাই এখানে যেই আত্মীয় আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। পুনম স্টেজ থেকে নেমে আনিস সাহেবের কাছে যায়। মেয়ের জন্য তিনি বসে আছে, তাকে খাইয়ে দিবে। এই 2 দিন তিনি চাইলেও খেয়াল রাখতে পারেনি। তাই মুক্তিকে সবসময় বলে রাখত, আর তিনিও মেয়ের আনন্দে হঘাত দিতে চাননি। খাওয়া শেষে পুনম একটু ঘুরে ডেকোরেশন দেখতে থাকে। তখন সামনে ঝিনুক দাঁড়ায়, টেনে নিয়ে যায় পুনমকে। হঠাৎই ধাক্কা দিয়ে হাত ছেড়ে দিলে সামলাতে পারে না, পুনম পড়ে যেতে নিলে কাউ আঁকড়ে ধরে। মুক্তি চিল্লিয়ে ওঠে, অ্যামেরাম অ্যান ক্লিক। খোঁচখোঁচ শব্দে 4-5টা ছবি উঠে যায়। পুনম এখনও আহাম্মকের মতো হা হয়ে চন্দ্রের বুকে আছে। চন্দ্র বুঝল পুনম ভয় পেয়ে গেছে। এটা কার বুদ্ধি ছিল? খ্যাপা স্বর শুনে উপস্থিত সকল ভাই বোনেরা ভয় পেল। রিশান ধোক গিলে এদিক ওদিক তাকাল। কথা বলছিস না কেন তোরা? চাঁদ, এই বেহুদা মজা করার টাইম পাস না তোরা এখন? যদি ও পড়ে যেত, আমি যদি ধরতে না পারতাম, অথবা বড়রা কেউ এসে পড়লে? এখানে বড় কেউ নেই। চন্দ্র, রাগ করিস না। শিহাবের কথা শুনে পুনমকে আলতো হাতে দাঁড় করিয়ে গটগট পায়ে হেঁটে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেল সকলে। রিশানের দিকে তেড়ে গেল ঝিনুক। তোমার এই গাধা মার্কা আইডিয়ার জন্য সকলে ফেসে গেছি। রিশান মুখ ফুলিয়ে বলল, ওই এটা কাল থেকে ভালো মেজাজে ঘুরছিল। আমি কিভাবে জানব যে শ্রাবণ মাসের মতো ওর মুঠে ঠিক থাকবে না, কখনো মেঘ তো কখনো বৃষ্টি। চন্দ্রের ঝাড়ি শুনেক অ্যামেরাম্মো অ্যান ও ঝটপট বের হয় সেখান থেকে। সে যাওয়ার আগে শুনতে পায় কেউ তাকে ডাকছে। চন্দ্রকে দেখে ধোক গিলে ভাবে আবার তাকে ধরবে নাকি, তবে তাকে অবাক করে দিয়ে বলল, সবগুলো ছবি ইমিডিয়েট আমার চাই, আমাকে দিয়েই ডিলিট করে ফেলবে, ওকেই? মাথা নাড়ে লোকটি। জোর বাঁচা বেঁচে গেছে। বিকালের মধ্য বিয়ের সকল কার্যক্রম শেষ। তাই এখন যে যার কাছে আছে। সন্ধ্যা হতেই সকলে রিসোর্টে ফিরবে। যারা কাছাকাছি তারা আজই বেরিয়ে পড়েছেন। রাত 8টা। কোনো কাজ না থাকায় ছোটরা নাবিলা ও শাকিয়ে রুমে হামলা দিয়েছে। ফুলে ফুলে সাজানো খাটে বসে আছে মেয়েরা। ছেলেরা কেউ চেয়ারে তো কেউ ডিভানে, আবার কেউ বাইরে থেকে চেয়ার এনে বসেছে। গল্পের মাঝেই নাবিলা বলল, এই চল কিছু গেম খেলি। কি গেম? সকলে রাউন্ড করে বসবে, মাঝে একটা বোতল ঘুরানো হবে এবং বলে কতগুলো চিরকুট থাকবে। বোতল ঘুরানো হবে, যার দিকে থামবে তাকে এখান থেকে একটা চিরকুট উঠিয়ে নিয়ে গিয়েই অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে। সবার কাছে ভালো লাগল। সবাই সিরিয়ালে যার যার জায়গা হতে বসল। প্রথমে আসল শিহাবের। সে চিরকুট উঠালো, সেখানে লেখা গান গাইতে হবে। শিহাব বিনা দ্বিধায় গান গাইল। এরপর লিমন, ঝিনুক, রূপসা, ইহান, মুক্তি, নাবিলা। শেষে বোতল ঘুরে আসল চন্দ্রের দিকে। চন্দ্র চিরকুট উঠালো। নাবিলা বলল, দেখি দেখি, কাউকে প্রপোজ করো চন্দ্র ভাই। চন্দ্র ভ্রু কুচকে তাকাতেই সবাই থেমে গেল। এখনই তারা খিল্লি উড়ানো শুরু করতে নিয়েছিল। তবে চন্দ্রের তাকানো দেখে থেমে গেল। তবে সবাইকে অবাক করে দিয়ে চন্দ্র উঠে দাঁড়ায়। খাটে বসা পুনমকে উঠিয়ে বারান্দার গেটের সামনে দাঁড় করিয়ে বল, The moon is beautiful, isn't it? হা হয়ে গেল পুনম। আর সকলে হতাশ হয়ে বসে রিল। এটা কি বল চন্দ্র ভাই? এটার আকাশের চাঁদ সব সময় সুন্দর, এটা তো জানা কথা। হতাশ সকলে, বেশ হতাশ। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব 37। দ্বিতীয় পরিচ্ছেদ। 2 আঙ্গুলের ফাঁকে নিকোটিনের ধোঁয়া উড়াতে হাসত ইহান। সকলে যখন হতাশ হয়ে তাকিয়েছিল চন্দ্রের দিকে, তখন ইহানের চোখে ছিল বিস্ময়। অবিশ্বাস্য নজরে দেখে চলেছিল চন্দ্র ও পুনমকে। তার কানে এখনও চন্দ্রের কথাটা বাজছে। চন্দ্রের পুনমের প্রতি নরম ভাবমুগ্ধতা, সব কিছুই এই কয়েকদিন তার চোখে পড়েছে। সাথে চোখে পড়েছে এক ধরনের ডেসপারেট ভাব। চন্দ্রের কথাটাও ইহানের কাছে ছিল বিস্ফোরণের মতো। The moon is beautiful, isn't it? এই কথাটা হচ্ছে ভালোবাসা প্রকাশের ইনডাইরেক্ট অর্থ। আই লাভ ইউ না বলে এভাবেও ভালোবাসা প্রকাশ করা হয়। এটা একজন জাপানিজ কবির লেখা। ইহানের সংগ্রহে এই বইটি আছে। পড়ালেখার দীর্ঘদিন সে জাপান ছিল, তাই জাপানি ভাষা তার রপ্ত। ইহানের মনে আরও ভাবনা উৎপন্ন হয়, যদি চন্দ্র পুনমকে ভালোবাসে তাহলে কাইফির কি হবে? দীর্ঘ 3 বছর যাবৎ ভাইসম বন্ধুর একটু একটু অপেক্ষা দেখেছে সে। একটু একটু কুড়িয়ে রাখা আবেগ অনুভূতি দেখেছে সে। ওই পুচকে মেয়েটার জমিয়ে রাখা আবেগ দেখেছে সে।
কি হবে এই ভবিতব্য ভেবে পারছে ইহান নিজের চুল খামচে ধরে এক হাতে। কারো কাশির শব্দ শুনে ফিরে তাকায় ইহান। মুক্তির কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে গেছে, এমন অভদ্রের মতো বায়ু দূষণ করছেন কেন? ইহান তাকিয়ে রিল ওই লালচে রঙা মুখে। এগিয়ে এসে মুক্তিকে শুধায়, আপনার ভাই কি পুনমকে পছন্দ করে? ভালোবাসে। শান্ত স্বরের জবাব। ইহানের রাগ লাগল কাইফির কষ্ট সে দেখতে পারবে না, এর চেয়ে বাড়িতে গিয়েই কাইফিকে বলবে। দ্রুত আনিস আঙ্কেলকে বলে কাইফির সাথে পুনমের বিয়েটা ঠিক করে ফেলতে। নিশ্চয়ই পুনমের মনে চন্দ্রের কোনো অনুভূতি নেই। ইহান এক পলক মুক্তির দিকে তাকায়। ইহান চলে যেতে নিলে পিছন থেকে মুক্তি বলল, আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত? আপনাকে ভাবতে হবে না। শান্ত তবে কেমন রুক্ষ সোনাল স্বরটা। মুক্তির ইগোতে লাগল বেশ ইগোয়েস্টিক মেশে। চন্দ্রের বোন কিনা, তবে তার ইগো পারিবারিক না, শুধু বাইরের লোকের জন্যে। সে মনে মনে ঠিক করল আর ইহানের সাথে কথা বলবে না। ফজরের পরপরই সকলে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ আর হিহুল্লোর হল না। রিমি ঝিনুক ঘুমে বেহুশ। নিশা রাইয়ে পূর্বপরশেরা বরাবরই চুপচাপ। তাহলে আর কেউ নেই হৈহুল্লোর করার মতো। কিন্তু আজ ইহানকে দিন থেকে বেশি গম্ভীর লাগল। চন্দ্রদের পাশেও বসেনি। লিমন অবাক হলেও কিছু বলল না। শিহাব রিশান কিছু নিয়ে আলোচনা করছিল। নিশ্চুপ বাস। গন্তব্যস্থল পৌঁছাতে আর মাত্র 1 ঘণ্টা বাকি। আনিস সাহেব হঠাৎ বললেন, আপা আজ বিকালে একটু তুই আর দুলাভাই আমাদের বাসায় আসিস তো? পারভেজ তুইও আসিস? ভাইয়ের কথা শুনে হঠাৎই মনে খটকা লাগল। তবে অত কিছু না ভেবে বলল, কেন রে আনিস? আনিস সাহেব বলতে নিয়েও চুপ মেরে গেলেন। কোনা চোখে চন্দ্রের দিকে তাকিয়ে বলল, কথা আছে। যে যার বাড়িতে চলে গেল বাস থেকে নেমে। নিপা, চাঁদনি বেগম, সিতারা খান রেশমা বেগমকে রান্না করতে মানা করে নিজেরা চলে গেল। রেশমা বেগম একটু ফ্রেশ হয়ে চলে গেল ওই বাড়িতে। রান্নাঘরে অবস্থান 4 রমণীর। সবজি কাটতে কাটতে চাঁদনি বেগম বলল, অ্যারে রেশমা, আনিস কিজন ডাকল জানিস কিছু? না আপা, কাল রাত থেকেই কেমন গম্ভীর দেখলাম। সকালে উঠে তোমাদের সামনেই কথা বল। মাথা নাড়ে চাঁদনি বেগম। কিছু বলে না। 4 রমণীর কথা পরিবর্তন হয়। বিয়ের আয়োজন সহ আরও কথা চলতে থাকে। মেয়ে ছেলেরা যে যার রুমে। রিশান শিহাব বাড়িতে যায়নি। এই বাড়িতে তাদের একটা বরাদ্দকৃত রুম আছে, তারা সেখানেই থাকে। নিজের ঘরের মেঝেতে শুয়ে চন্দ্র নজর সামনের ঘরের বারান্দা বরাবর। কাল রাত থেকেই দেখছে মেয়েটা কেমন গুটিয়ে নিয়েছে নিজেকে। কাল থেকে অনেকটা এড়িয়ে চলছে এই মেয়েটা, কিন্তু কেন প্রথমে ভাবল লজ্জায় পড়ে দেখল সবার সাথেই কথা বলছে, শুধু তার সাথে না, চন্দ্রর সাথেই বলছে না। চন্দ্র যখনই পুনমের সাথে কথা বলতে গেল তখনই কোথা থেকে দেখত আনিস সাহেব এসে হাজির। তা দেখে এক প্রকার বিরক্ত হয়েই চন্দ্র ভেবে রেখেছে এই মেয়েকে বিয়ের পর শ্বশুরের থেকে দূরে রাখার পুরো 1 বছর দূরে থাকবে সে। পুনম চুপচাপ বসে আছে, মাথায় এখনো টাওয়াল পেঁচানো। ঘরে নক করল রেশমা বেগম, আম্মা খেতে আয়, ওই বাড়িতে যাব। পুনম উঠতে নিলেও ওই বাড়িতে যাওয়ার কথা শুনে আবার বসে পড়ল কাপা স্বরে বলল, আম্মু আমি এখন ঘুমাব, তুমি যাও আমার নিয়ে এসো ভাত। ঘুমের কথা শুনে আর কিছু বলল না রেশমা বেগম। চলে গেলেন চন্দ্রদের বাড়িতে। ঢুকতেই আনিস সাহেব পুনমের কথা জিজ্ঞাসা করলে তিনি জানায় সে ঘুম তার খাবার নিয়ে যাবে, যাওয়ার সময় নিয়ে যাবে। চন্দ্র খেতে বসে ভ্রু কুঁচকে প্লেটের দিকে তাকাল, কিন্তু কিছু বলল না, আবার খেতে থাকল। আনিস সাহেব খেতে খেতে বললেন, আপা গিয়ে রেশমার সাথে একটু এগিয়ে দিস তো, একটু রান্না বাড়াব, ব্যাপার আছে, আমার কিছু গেস্ট আসবে। কে আসবে? চাঁদনি বেগম বলার আগেই রেশমা বেগম বল। আনিস সাহেব বল, আসলেই দেখতে পাবে। চন্দ্রের হাত থেমে গেল। আনিস সাহেবের রহস্য কথায় কেমন সন্দেহ হচ্ছে চন্দ্রের। তবে চন্দ্রের পাশাপাশি আরেকজন আনিস সাহেবের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, সে হল মুক্তি। কেমন একটা রহস্যময় দুর্গন্ধ ছড়াচ্ছে। বিড়বিড় করে বলতেই রিশান পাশ থেকে বলল, এই গন্ধটা আমার নাকেও আসছে। কি করা যায় রিশান ভাই? আগে রহস্য খোলাসা হোক, তারপরে ভাবব। এখন পেট ঠান্ডা কর। মনে করিস পেট ঠান্ডা তো মস্তিষ্ক ঠান্ডা, আর মস্তিষ্ক ঠান্ডা তো ভালো ভালো কুবুদ্ধি বাইর হওয়া। রিশানের মাথায় গাঁটটা মারল শিহাব। ফিসফিসিয়ে বলল, আগে চুপচাপ খা। ভালো লাগল না রিশানের দীর্ঘশ্বাস ছেড়ে বল, আজকে 5 মিনিটের ছোট বলে। শিহাব মুখ ভেঙচি কাটে। বদলে রিশানও কাটে ভেঙচি। উইলি ডু বোথ স্টপ ইট। চুপ করে 2 জন। তবে 3 জনের মধ্যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে। বিকালের দিকে 3 রমণী যায় আকন্দ ভিলায়। খাওয়া শেষে 3 যা একটু রেস্ট নিয়েই এখানে এসেছে। এসে দেখে রেশমা এলাহি কান করে বসে আছে। অবাক হয় তারা। সিতারা বলল,
আরে রেশমা, রান্নার পদ দেখে মনে হচ্ছে তোর মেয়ের জামাই আসবে। আমারও সব লিস্ট দেখে তাই মনে হচ্ছে আপা। একবার তো মুখে এসেই পড়েছিল যে মেয়ের জামাই আসবে নাকি। তবে থেমে গেলাম তোমার ভাইয়ের গাম্ভীর্যতা দেখে। লোকটা কাল থেকে বেশ গম্ভীর হয়ে আছে। চিন্তিত হয় চাঁদনি বেগম। শান্ত স্বরে বল, হঠাৎই এমন হলো কেন? ভালোই তো ছিল বিয়েতে। দীর্ঘশ্বাস ছাড়ল রেশমা বেগম। বলল, জানি না। সন্ধ এর দিকে আলী ভিলা থেকে পারভেজ সাহেব, কামরুল সাহেব, মিরাজ সাহেব সহ সকলেই এসে হাজির হয়েছে। ঝিনুক রান্নাঘরে চিকেন বল ফু দিয়ে মুখে দিতে দিতে রূপসার কানে ফিসফিসিয়ে বলল, আপা ডাল মে কুচ কালা হ্যাঁ। মুক্তি যুক্ত হয়ে বলল, আমার তো পুরো ডালটাই কালো লাগছে। পাতা লাগানা পারেগা দয়া, পাতা লাগানা পারেগা। রূপসার কথার মাঝেই সকলে এসে পড়ল। নিজের শ্বশুর বাড়ির লোকজন দেখে অবাক রূপসা, তারা এখানে কেন? চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব ৩৮। দ্বিতীয় পরিচ্ছেদ। আনিস সাহেব হতদন্ত হয়ে রান্নাঘরে এসে মুক্তি ও রূপসার উদ্দেশ্যে বলল, রূপ, মুক্তিমা, তোরা যা তো পুনমকে তোর মামির একটা ভালো শাড়ি পরিয়ে নিয়ে আসবি। রেশমা, ওদের একটা ভালো শাড়ি বের করে দাও তো। বলে যেমন পায়ে এসেছিলেন তেমন পায়ে চলে গেলেন। তবে রান্নাঘরে অবস্থান করা রমণীরা অবাক বনে গেলেন। বলে কি পুনমকে দেখতে আসছে, আর তারা কেউ জানেও না রেশমা বেগমের স্বামীর প্রতি অভিমান জন্মালো লোকটা একবারও বলল না তাকে। সে তো সারা জীবন স্বামীর বাদ হগত স্ত্রী ছিল, তারপরেও লোকটার বিশ্বাস অর্জন করতে পারেনি। সে চলে যায় নিজেদের ঘরে শাড়ি আনতে। রান্নাঘর থেকে রূপসা উকি দিয়ে স্বামীর দিকে তাকায়। লোকটা থমথমে মুখে বসে আছে। তার পাশে ইহান কাইফির সাথে কথা বলছে। ইহানের মুখটাও কেমন গম্ভীর লাগছে। রূপসা বুঝল লিমনের সাথে ইহানের একদফা কথা কাটাকাটি হয়েছে। মুক্তির ইহানকে দেখে বেশ রাগ হল। লোকটা কালকে সব জেনেও আজ কাইফির সাথে পুনমকে দেখতে অ্যাং অ্যাং করে চলে এসেছে। আম্মু। মুক্তির ডাকে চাঁদনি বেগম বলল, দেখতে আসলেই তো বিয়ে হয় না। ওরা মেয়ে দেখতে এসেছে, মেয়ে দেখবে, বিয়ে হবে নাকি হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। ভ্রু নাচায় চাঁদনি বেগম। তার কথা শুনে মুক্তি রপসার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সিতারা খানম বলল, এখন বুঝলাম চন্দ্র কেন এমন হয়েছে। জানো মেঝো আপা, চাঁদনি আপা খালাম্মার সাথে যুদ্ধ করে কামরুল ভাইকে বিয়ে করেছিল। নিপার কথা শুনে সিতারা খানম ফিক করে হেসে দেয়। মুক্তি রূপসা চাপা হাসে। তাদের হাসি দেখে চাঁদনি বেগম লজ্জা পায়। লজ্জা থাকতে তাদের চোখ রাঙায়। রেশমা বেগম শাড়ি নিয়ে আসে। রূপসার হাতে দেয়। রূপসা মুক্তি রান্নাঘর থেকে বের হয়ে পুনমের ঘরে যায়, যেখানে আগে থেকেই রাইয়ে অ্যান নিশা পরশপূর্ব অবস্থান করেছিল। পুনম আপু বিয়ে কি কাইফি ভাইয়ের সাথে হয়ে যাবে? বড় আপু এক মুচকি হাসে। রূপসা পরশের চুল এলোমেলো করে দিয়ে বলল, চন্দ্র ভাইকে এখনো চিনিসনি? সে দুনিয়া উধাল পাতাল করে ফেলবে, চুপচাপ দেখে যা কি হয়। পুনম ওয়াশরুম থেকে বের হলে মুক্তি পুনমের দিকে তাকায়। পুনমের চোখ মুখ ফোলা, মনে হচ্ছে কান্নাকাটি করেছে। মুক্তি পুনমের হাতে ব্লাউজ পেটিকোট দিয়ে বল, কাদিস না লাগলে তোকে কিডন্যাপ করব। তোকে যে বিয়ে করতে আসবে তার গলায় আর ডিএক্স বোম লাগিয়ে তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব, তবুও তুই কারো হবি না। মুক্তির এমন থ্রেট শুনে হতভম্ব পুনম কয়েকবার পলক ঝাপটে ফের দীর্ঘশ্বাস ফেল। ভাবল, এ মুক্তি আপু গ্রেট শের, এ আলীর বোন তো সে শেরনি হবেই। কিরে তোদের হয়েছে? নিপা বেগম ডাকলেন। রূপসা জবাব দিল, এই তো ছোট মা হয়ে গেছে। পুনম আর কিছু না বলে ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে গেল। পুনম যেতেই রায়ে অ্যান নিশা পূর্বপরশ চলে গেল। তাদের চারজনের মন খারাপ। বিষ বদনে ছাদে যেতে নিলে আনিস সাহেব ও কামরুল সাহেব ডাকলেন। তারাও বসল তাদের সাথে। কাইফি তাদের সাথে কথা বললেও তারা কিছু বল না, শুধু আলাপচারিতার টুকু সেরে আবার চুপ। কাইফি এদের চুপ দেখে বল, তোমাদের বোনও আমি এখনই নিয়ে যাচ্ছি না। চারজন একসাথে বলল, আর আমরা দিচ্ছিও না আপনাকে। মিরাজ সাহেব কামরুল সাহেবের কানে কানে বলল, ভাইজান আনিস ভাই কাজটা ঠিক করছে। চন্দ্র তাকে থামিয়ে দেয়। কামরুল সাহেব ফিসফিসিয়ে বলল, এখন এসব থাক, মিরাজ এসেছে দেখুক, তারপর দেখা যাবে। তবে একটা বিষয় ভালো হয়েছে, চন্দ্র নেই। ভাইজান মেয়ে দেখি আমরা, বাকি কথা বার্তা পরে হবে। যদিও একটা সম্পর্ক তো আমাদের আগেই রয়েছে। লিমনের চাচি ফাতেমা আক্তারের কথায় আনিস সম্মতি জানিয়ে পরশকে বলে, পরশ যাও তো আপাদের আসতে বলো। পুনমের মাথায় ঘোমটা দিয়ে পিন দিয়ে আটকে দিল মুক্তি। পুনমের নিচু নজর দেখে টিটকারি স্বরে বলল, পালকে উঠাকে যারা আয়নেমে খুদকো দেখিয়ে ভাবিজান। জান কথাটা একটু টেনেই বল। লজ্জা পায় পুনম। আপু আয় হায়, ভাবিজান তো শার্মা গায়া। বড় আপু আপিকে নিয়ে নিচে নামতে বলেছে আব্বু। যা আসছি। মুক্তির হাত চেপে কেঁদে দেয় পুনম।
আরে আরে কাঁদিস না, কাজল লেপ্টে যাবে, কাঁদবি কেন? মনে কর আজ তোকে আমরা দেখতে এসেছি। ওই বাড়ির সবাইকে ইগনোর কর, জাস্ট ইগনোর দেম, ওকেই? পুনম নিচে নামে, একপাশে মুক্তি আর এক পাশে রূপসা। রিমি ঝিনুক এখানে নেই, তারা পরশদের সাথে নিয়ে উপরে আছে। পুনম সবাইকে সালাম দিল। ওয়ালাইকুমুস সালাম মা, বসো বসো। লিমনের চাচা বললেন। ফাতেমা আক্তার ও কাইফির মা ফাহমিদা পুনমকে বিভিন্ন প্রশ্ন করে পুনম ধীর স্বরে জবাব দিচ্ছে। কাইফি অপলক পুনমের দিকে তাকিয়ে আছে। পুনমের থেকে প্রশ্ন শেষ করে ফাতেমা আক্তার বলল, আলহামদুলিল্লাহ ভাইজান, মেয়ে আমাদের আগ হতেই পছন্দ, এখন শুধু ফর্মালিটিস। ইশতিয়াক আহমেদ বললেন, ফাতেমা একদম ঠিক বলেছে ভাইজান, তো এখন আমরা বিয়ের কথা বার্তায় আগাই। তার আগে আমি পুনমের সাথে একটু একা কথা বলতে চাই। কাইফির কথায় সকলে মুখ চাওয়া চাই করে। আনিস সাহেব মুচকি হেসে বলল, অবশ্যই। পরশ পূর্ব ডাকে তারা বের হয়। ভাইয়াকে আর আপিকে ছাদে নিয়ে যাও। পরশ পূর্ব যখন কিছু বলতে যাবে ঠিক তখনই এন্ড পার্টির আওয়াজ আসে। পিছে বারাতি, আগে এন্ড বাজা। আয়ে দুলহে রাজা, গড়ি খোল দেওয়া যা। এন্ড পার্টির সাথে নাচতে নাচতে প্রবেশ করে রিশান শিহাব আর দুইজন লোক। এর মধ্যে একজন হল চন্দ্রের সাগরেত রাব্বি, আরেকজন হল চন্দ্রের দলের লোক রাশেদ। উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে আছে। এতক্ষণে লিমনের মুখে হাসি ফুটেছে, তারও মনে চাচ্ছে নাচতে, কিন্তু সে উঠতে পারছে না। বাড়ির জামাই হিসেবে লজ্জার একটা ব্যাপার আছে না, যদিও লজ্জা তার চোখে কোনাকুনিতেও নেই। রিশান শিহাব নাচতে নাচতে লিমনের দিকে তাকায়। দেখে তাদের দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। তাই তাকেও উঠিয়ে নিয়ে আসে। দুই ভাই লিমন এই সুযোগে নাচা শুরু করে দেয়। এদিকে আনিস সাহেব চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে থামার জন। সে যত থামতে বলে সানাইয়ের সুর আরও তত জোরে বেজে ওঠে। শেষে হাল ছেড়ে কামরুল সাহেবের দিকে তাকায়, দেখে তিন ভাই টুকুর টুকুর চোখে ওদের নাচ এনজয় করতে করতে চায়ের কাপে চুমুক বসাচ্ছে। দুলাভাই ওদের থামতে বলেন। চিল্লিয়ে বল। কামরুল সাহেব হাত উঁচু করে কান দেখিয়ে হাত দুই দিকে নাড়িয়ে বুঝায় কিছু বুঝা যাচ্ছে না। মুক্তি রূপসা উপর দিকে চুপচাপ থাকলেও নিচে তাদের পায়ের আঙ্গুল নড়ছে। আনিস সাহেব এবার না পেরে একজন লোকের থেকে সানাই কেড়ে ছুঁড়ে মারলেন ফ্লোরে। মুহূর্তে থেমে গেল সব। রমণীরাও রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। এই মুহূর্তে সকলে উপস্থিত ড্রয়িং রুমে। এই তোমাদেরকে পাঠিয়েছে এখানে? আমি। সকলে দরজার দিকে চাইল। সাদা শার্টের সাথে কালো ওয়েস্ট কোট শার্টের হাতে গুটাতে গুটাতে রেশমা বেগমের উদ্দেশ্যে বলল, মামনি মেয়ের জামাই এসেছে। ফের আনিস সাহেবের দিকে তাকিয়ে ক্রূর হেসে বলল, সোয়াগাত নেহি কারোগে হামারা। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব ৩৯। দ্বিতীয় পরিচ্ছেদ। মানুষের মাইন্ডের একটা খারাপ অভ্যাস আছে। তাদের মাইন্ডে প্রথমে কোনো কিছুর বাজে ইমপ্রেশন ঢুকে গেলে পরে জমজমের পানি দিয়ে ধুয়েও সেটা বের করা যায় না। তাই বলে প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারী। সৌন্দর্যপ্রিয়তা হিসেবেই আনিস সাহেব প্রথমে চন্দ্রকে পছন্দ করলেও তার বদ অভ্যাস, হুটহাট রাগ, এগুলো তার পছন্দ হয়নি। যেদিন চন্দ্ররা তাদের বাড়িতে প্রথম যায় সেদিন রাতটা নিজের নেশাক্ত দুনিয়া থেকে বিরত থাকলে বুঝি আজ এই গৃহযুদ্ধ শুরু হতো না। নিজের প্রেয়সীকে পেতে এত বাধা আসত না। তুমি এখানে কি করছ? আনিস সাহেবের গম্ভীর প্রশ্নের জবাব দেয় না। উপস্থিত সবার দিকে তাকিয়ে কয়েক কদম হেঁটে পুনমের সামনে যায়। হালকা মিষ্টি কালারের শাড়ি, বর্ডারে রূপালি সুতার কাজ। মাথায় আঁচলখানা তুলে দেয়া, চোখে কাজল ছাড়া আর কোনো প্রসাধনী নেই, তবু দেখতে মিষ্টি লাগছে। আপাদমস্তক দেখে পুনমকে ফের নিজের সাগরেদ রাব্বির দিকে তাকাতেই রাব্বি ডাইনিং টেবিলের থেকে একটা চেয়ার নিয়ে পুনমের চেয়ারের পাশে রাখে। চন্দ্র পুনমকে বসিয়ে নিজের চেয়ারে এলান দিয়ে বসে। হাতটা পুনমের চেয়ারে উপরে রাখে, একাংশ শরীর বলতে গেলে পুনমের উপর ভর করে। পুনম সরতে নিলে চন্দ্র বলল, কথা বলছি, ঠান্ডা মাথায় বলতে দাও। আমি ঠান্ডা তো এখন সব ঠান্ডা, আমি গরম তো এখানে একে সেই গরমের উত্তাপ সহ্য করবে। থম মেরে গেল। পুনম চোখ তুলে আব্বুর দিকে তাকায়। উপস্থিত সবাই হতভম্ব, নির্বতা ভেঙ্গে কাইফির মা জোর গলায় বলল, এসব কি আনিস ভাই? এই ছেলেটা কে? আনিস সাহেব কিছু বলতে নিলে চন্দ্র বল, হাজবেন্ড, হবুসান ইনলো অব আনিস আকন্দ। কাইফি ও তার মা বাবা অবাক চোখে আনিস সাহেবের দিকে তাকায়। কাইফি অস্ফুট স্বরে বলল, আঙ্কেল, আপনি যে আমাকে কথা দিয়েছিলেন ওই ছোট্ট পুতুলটাকে আমাকে দিবেন। বাবা, তোমার পুতুল তোমারই থাকবে। আনিসের কথা শেষ হতেই চন্দ্র গর্জে বল, ও কোনো পুতুল না মামু, ও মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ মামু, ওরও অনুভূতি আছে, নিজস্ব মতামত আছে, তুমি ওর থেকে সেটা কেড়ে নিতে পারো না। ও আমার মেয়ে চন্দ্র, ও আমার কথা ছাড়া এক পাও নড়বে না। সে আপনার কথা ঠিক।
তবে একবারও জানতে চেয়েছেন আপনার মেয়ের মনে কি আছে, ও কাকে চায়? চন্দ্র পুনমের দিকে তাকায়। পুনম নিস্তেজ ভঙ্গিতে বসে ফ্লোরে তাকিয়ে আছে। কোনো সাড়া শব্দ নেই। কাইফি এগিয়ে আসে পুনমের দিকে। সে জানতে হবে সে কাকে চায়। তুমি আমার এক মিষ্টি অপেক্ষা পুতুল। অনেক শখের, অনেক যত্ন করে তোমার অপেক্ষা করেছি। আজ তোমার মুখ থেকে সৎ এই শুনে তোমার অপেক্ষার অবসান ঘটাব। প্রথমত, ও কোনো পুতুল না, ওর একটা নাম আজে জোহরা তাবাচ্ছুম পুনম। দ্বিতীয়ত, নারী শখের না, সাধনার হওয়া উচিত। শখ হল কয়েক বছর বা কিছু দিনের ইনফ্যাচুয়েশন, আর সাধনা হল সারা জীবনের অভিলাষা, যার সাধনায় আমি নিজের অস্তিত্ব পাই। চন্দ্রের কথায় আনিস সাহেব সহ সকলে অবাক। আনিস সাহেব ঠোঁট কামড়ে কিছু ভাবল, ফের বলল, কি সাধনা করেছ তুমি? ছাড়তে পারবে নিজের ওই বিষাক্ত জীবন? মঞ্জুর। তোমার রাজনৈতিক অ্যারিয়ার? মঞ্জুর। তোমার সেই অস্ত্রের ব্যবসা? মঞ্জুর। আনিস সাহেব সহ উপস্থিত সকলে অবাক। চাঁদনি বেগম কেঁদে দিল। তার মনে আশার আলো জাগল, ছেলেকে আবার সেই সাধারণ পথে ফিরে পাবার। অবস্থা বেগতিক দেখে কাইফি হতদন্ত হয়ে বলল, আঙ্কেল, আপনি যে আমাকে কথা দিয়েছিলেন। আনিস সাহেব চায় তার দিকে শান্ত স্বরে বল, মনে করো কাইফি, আমি তোমাকে কি বলেছিলাম? কাইফি চুপ থাকে। আনিস সাহেব আবার বলে, আমার মেয়ের কোনটা ভালো সেটা আমি জানি, বিয়েটা আমি তোমার সাথেই দিব কাইফি। কাইফির মুখে হাসি ফুটে। চন্দ্র ছটফটিয়ে ওঠে, হাতের মুঠো শক্ত করে নেহাতি তার মামা, তাই এখন কিছু করতে পারছে না। না হলে শক্ত করে নে চোখ মুখ। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে নিলেই পারভেজ সাহেব বাগড়া দিয়ে বল, এটা কিন্তু পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে আনিস। চন্দ্র বলেছে তো সব ছেড়ে দিবে, তারপরও তুই কোনো হিসেবে কাইফির সাথে বিয়ের কথা বলিস? কাইফি পুনমের বেষ্ট। কেন আমাদের চন্দ্রের মদ এই কি খারাপই আছে যে সে বেষ্ট না? ও নেশাখোর। মুখ সামলে আনিস, না জেনে কিছু বলবি না। আর ও বলেছে তো ও নেশা ছেড়ে দিবে। ছাড়া আর ছেড়ে দেয়ার মদ তফাৎ আছে। নেশা এমন একটা জিনিস যেটা দুনিয়ার কেউ ছাড়তে পারে না। আমি আমার মেয়েকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না। তোর মেয়ের জীবন তো, তাহলে তোর মেয়ের কাছ থেকেই জিজ্ঞাসা কর ও কাকে চায়। পারভেজ সাহেবের কথায় সকলে পুনমের দিকে চায়। এতক্ষণে মুক্তির মুখে হাসি ফুটে, সাথে সাথে সকল ভাইবোনের মুখে। আনিস সাহেব ও পারভেজ সাহেব পুনমের সামনে দাঁড়ায়। পারভেজ সাহেব পুনমের মাথায় হাত বুলায় আদুরে স্বরে বলল, ভয় পাবে না আম্মাজান, বাবা আছি। মাথা নাড়ে পুনম। পারভেজ সাহেব আবারও জিজ্ঞাসা করল, নির্দ্বিধায় বলে দাও তুমি কাকে চাও, আজ তুমি যা চাইবে তাই হবে। দুই হাতে কাপড়ের অংশ চেপে ধরে পুনম চোখ বন্ধ করে নেয়। ঝাপসা চোখে ভেসে ওঠে সেই রাতের স্মৃতি, না ছুঁড়েও মনের গভীরে ছুঁয়ে যাওয়া। হাতে চুড়ি পরানো, চিঠিতে অনুভূতি জানানো, সবটাই ভেসে ওঠে। মাথা উঁচু করে আব্বুর দিকে তাকায়। আনিস সাহেব কাতর চোখে পুনমের দিকে তাকিয়ে আছে। পুনম আব্বুর দিকে তাকিয়ে ঘরে ঠোঁট নাড়িয়ে কোনো রকম বলল, আব্বু যা বলবে তাই হবে। উপস্থিত সবাই স্তব্ধ। চন্দ্র হতভম্ব চোখে তাকিয়ে আছে। পারভেজ সাহেব পুনমের কপালে চুমু দিয়ে সরে গেলেন। আজ এটি টের পেলেন তিনি, মেয়ের চেহারাটাই শুধু তার মায়ের মতো হয়নি, তার স্বভাবটাও পেয়েছে। আত্মত্যাগী। খেপে গেল চন্দ্র। পুনমের কবজি টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, এই তুই কি বললি? তোর বাপের কথা শুনবি? তুই তোর বাপের কথা শুনবি। আর আমি তোর কিছুই না, সেই দিনের সেই রাত, সেই স্মৃতিটুকু কিচ্ছু না তোর তাই না? চন্দ্রের কথা শুনে সবাই অবাক। কাইফির মা কাইফিকে টেনে বলল, চলে এসো কাইফি, এমন চরিত্রহীন মেয়ের সাথে আমি কোনোকালে তোমার বিয়ে দিব না, যে বিয়ের আগেই পরপুরুষের সাথে রাত কাটায়। গর্জে উঠল চন্দ্র, মুখ সামলে কথা বলুন। বোনের শ্বশুর বাড়ির লেহাজ রেখে এতক্ষণ শান্ত ছিলাম, নাহলে যেই পা দিয়ে আপনার ছেলে এই বাড়িতে আমার জোহরাকে দেখতে এসেছে, ওই পা গুড়িয়ে দিতে এই চন্দ্রের 2 মিনিট লাগত না। ফের পুনমের দিকে তাকায় ক্রন্দনরত পুনম আদল আজলায় ভরে বলে, আমার জোহরা পবিত্র, যতটা পবিত্রতা একটি ফুল বহন করে ততটা পবিত্র। কাইফির মা কাইফিকে টেনে নিয়ে যায়। তার পিছু পিছু সবাই চলে যায়। রেশমা বেগম এগিয়ে আসেন। পুনমকে চন্দ্রর থেকে ছাড়িয়ে নিয়ে বলল, চন্দ্র কি বলছে? পুনম, সেই রাত স্মৃতি, এগুলো কি? বলো বলো। পুনমকে ঝাঁকায়। পুনম চন্দ্রের দিকে অশ্রুসিক্ত চোখে তাকায়, বলে, কিছু না আম্মু, শুধু একটু কথা। ঠাস করে চর মারে রেশমা বেগম। আনিস সাহেব মেয়েকে আগলে নেয় কঠোর স্বরে বলে, আমার শিক্ষা এতটাও নিম্নমানের না রেশমা। না তো আমার বোনের শিক্ষা। মেয়ে যখন বলেছে কিছু না তো কিছু না। রেশমা বেগম কিছু বলে না। চাঁদনি বেগম বল, বাসায় চল চন্দ্র, সবাই এসো।
চন্দ্র তখনও পুনমের দিকে তাকিয়ে আছে। চাঁদনী বেগম তার হাত ধরে টেনে নিয়ে গেল। মিনিট খানিকের মধ্যে খালি হয়ে গেল আকন্দ ভিলার ড্রয়িং রুম। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। পর্ব 40। দ্বিতীয় পরিচ্ছেদ। পায়চারি করছে চন্দ্র। ঘরের এমাথা থেকে ও মাথা পয়েন্ট। বিড়বিড় করে কিসব বলে চলেছে বেডের পাশে এলো, অ্যাম্পটা ফ্লোরে ঠাস করে ফেলে দিল। অনেকক্ষণ ধরেই এই কাজ চলছে, পায়চারি করছে, আর কিছু না কিছু ভাঙছে দুই পাশের লো অ্যাম্প, ড্রেসিং টেবিলের আয়না, ক্লোজেটের দরজার গ্লাস সব ভেঙেছে। ভাঙা কাচ নিচে গড়াগড়ি খাচ্ছে, তার উপর দিয়েই অনবরত হেঁটে চলেছে। বাবা যা বলবে তাই করবি। হ্যাঁ, আমি চাই না তোর, তাই না? এই চন্দ্রকে চাই না তোর বলেই দরজা খুল। ড্রয়িং রুমে আসতেই সকলে একজোটে চন্দ্রর সামনে দাঁড়ায়। এতক্ষণ তার দরজার ওপাশে চন্দ্রকে ডেকে এখন বসেছে সবাই বেশ চিন্তিত। চন্দ্রের এই ঠান্ডা ভাবটা বেশ ভয় পাইয়ে দিচ্ছে। ভাই এখন বাইরে যেও ভাইয়া, বলতে বলতে কেঁদে দিল মুক্তি। চাঁদনী বেগমের নজরে আসে পায়ের ছাপ, যা রক্তাক্ত। আব্বা, আব্বারে বস, বসে যা। পুনম তোর হবে বাবা, আয় বস, তোর মামুর সাথে আমি কথা বলবো আব্বা। চন্দ্র কি কারো কথা শুনে সে হনহন পায়ে আকন্দ ভিলার দরজার সামনে যায়। দারোয়ান চন্দ্রকে দেখেই দাঁড়িয়ে যায়। গেট খোল। দারোয়ান দ্রুত দরজা খুলে দেয়। চন্দ্র হনহন পায়ে ভিতরে ঢুকে, সাথে বাড়ির সবাই ও তার পিছনে যায়। চন্দ্র সোজা পুনমের ঘরে যায়। পুনমের ঘরে দরজায় থাবা মারে, শটান দরজা খুলে যায়। বদ্ধ ঘরে পুনমকে পায় না, ততক্ষণে বাড়ির সকলে চন্দ্রের পিছনে দাঁড়ায়। চন্দ্র চলে যায় আনিস সাহেবের ঘরের দিকে, সকলে তার পিছু নেয়। তবে ঘরের সামনে থেমে যায়। আনিস সাহেবের পায়ের কাছে বসে আছে। পুনম অনবরত কেঁদে চলেছে। আব্বু, একবার চন্দ্র ভাইকে বিশ্বাস করে দেখো আব্বু, লোকটাকে একটা সুযোগ দাও। তোমার কাছে তখন অপশন ছিল যে কোনো একজনকে বেছে নেয়ার, তুমি আমাকে ইউজ করেছ। আব্বু, তোমাকে বেছে নিয়েছি কারণ আমি তোমাদের দুইজনকে চাই। আব্বু, দয়া করো, আমাকে একটু দয়া করো, লোকটা আমার পাগল, সে ভালো থাকবে না। আনিস সাহেব তাকায় পুনমের দিকে, মেয়েটা কেঁদে কেঁদে অস্থির। রেশমা বেগম দৌড়ে পুনমকে উঠায়। তার মুখ চোখের পানি মুছে দিয়ে আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, তুমি একটা স্বার্থপর মানুষ, তোমার পছন্দের সাথে মেয়ের পছন্দ মিলে নাই, তাই এই ব্যবহার করছ। কেন, কি খারাপ আছে চন্দ্রের মধ্যে? 3 বছর আগে কাইফি যদি সুযোগ পায় তাহলে চন্দ্রকেও সুযোগ দেয়া লাগবে। ও তো তোমার সব শর্তে রাজি হয়েছে, তারপরও কেন এরকম করছ? আনিস সাহেব গম্ভীর হয়ে বলল, ও যদি সব না ছাড়ে, নেশা না ছাড়ে, তখন? ঠিক তখনই ভিতরে ঢুকে চন্দ্র। যদি ছাড়তে পারি তাহলে? চন্দ্রের দিকে তাকায় আনিস সাহেব, সাথে তার সাথে আসা পুরো পরিবারের দিকে। চাঁদনী বেগম পুনমের দিকে তাকায়, মেয়েটা এখনও কাঁদছে, মাঝে মাঝে হেঁচকি তুলছে। চাঁদনী বেগম এগিয়ে যায়, পুনমকে আগলে নিয়ে আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, মেয়েটার প্রতি তোর যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে। তুই তোর অধিকার খাটিয়েছিস, এবার আমি আমার অধিকার খাটাব। সেই অধিকারের জোরেই তোর মেয়ে আমার ছেলের বউ হিসেবে আমার বাড়িতে যাবে আজ এই মুহূর্তে। আপা, এই বিয়ে হবে না। বিয়ে তো আমি দিয়েই ছাড়ব, দেখি তুই কি করতে পারিস। বলেই কামরুল সাহেবকে ইশারা করল। কামরুল সাহেবে, পারভেজ সাহেব ও মিরাজ সাহেব মিলে পিছন থেকে আনিস সাহেবের হাত নিয়ে চট করেই বাধা শুরু করে। ধস্তাধস্তি করা শুরু করে। আনিস সাহেব গর্জে উঠে বলল, আপা, ঠিক করছিস না তোরা, ছাড় আমাকে। আনিস সাহেবের হাত বেঁধে কামরুল সাহেব বল, রেশমা, মুখ বাঁধার গামছা আন ছোট দেখে। রেশমা বেগম দৌড়ে ছোট গামছা এনে দিল। ছোটরা হা করে বাবা চাচাদের দিকে তাকিয়ে আছে। বাধা শেষ হলে চাঁদনী বেগম বললেন, আমার জেদ জানিস তুই, এও জানিস আমার ছেলের জেদ। তুই আমার সামনে আমার ছেলের পছন্দ করা মেয়ে হোকারো হাতে তুলে দিবি, আমি বসে বসে দেখব? উহু, কখনো না। একই মায়ের পেটের ভাই বোন আমরা, মনে রাখবি রক্ত কথা বলে। চাঁদনী বেগমের কথা শুনে সকলে অবাক, বিশেষ করে চন্দ্র। সে হা হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। রিশান শিহাবের কানে ফিসফিসিয়ে বল, এরা তো মারাত্মক শিহু, আমার তো ভবিষ্যৎ নিয়ে ভয় ধরে গেছে এখনই। ভাই, আমার কি বিয়ে হবে না? আরও কর, ঝিনুকের সাথে প্রেম দেখ, কবে জানি তোকে এরকম বেঁধে বুড়িগঙ্গায় নিয়ে ফালায়। তাদের কথোপকথনের মাঝে চাঁদনী বেগমের কণ্ঠ শোনা গেল, রিশান শিহাব, কাজী ডাক, আজ এখনই বিয়ে হবে। ততক্ষণে আনিস সাহেবের মুখও বাধা শেষ। তিনি মুচড়ামুচুরি করতে করতে শব্দ করছে। তা দেখে মিরাজ সাহেব বলল, চিন্তা কইরেন না আনিস ভাই, আপনারে বিয়ের মিষ্টি খাওয়াব, ছেলেপক্ষ হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না? ফিক করে হেসে দিল সকলে। আনিস সাহেবকে 3 ভাই ঠেলে নিচে নিয়ে আসল সোফায় বসিয়ে পারভেজ সাহেব বলল, একটু হাস আনিস, তোর বিয়ের দিনও এমন গোমরা মুখ ছিলি, মেয়ের বিয়ের দিনও থাকবি না কি?
মেয়ে দূরে যাচ্ছে না কাছেই আছে, রাত পোহালেই সকালে মেয়ের চেহারা তুই দেখতে পাবি। চন্দ্র আব্বা এবার পাটা একটু পরিষ্কার করি, বাবা ঔষধ লাগাতে দে আব্বা। না আম্মু, আগে বিয়ে হবে, তারপর আমি পা ড্রেসিং করাবে, আগে না। চন্দ্রর বজ্র কণ্ঠে থেমে গেল সকলে। চাঁদনি বেগমের আদেশে পুনমকে তার একটি লাল রঙা শাড়ি পরাতে গেছে সকলে। হাঁসফাঁস করছে চন্দ্র, একটু পর পর গেটের সামনে দিকে তাকাচ্ছে, আবার পুনমের ঘরের দিকে তাকাচ্ছে। পা থেকে যে রক্ত পড়ছে সেদিকে খেয়াল নেই। কিছুক্ষণ পর রিশান, শিহাব, লিমন একজন কাজী নিয়ে হাজির। লিমনকে দেখে সকলে হতবাক। লিমন আনিস সাহেবকে বাধা দেখে অবাক। চাঁদনি বেগম সহ সকলে একটু লজ্জা পেল। আর যাই হোক, সে মেয়ের জামাই তো। কেমনে কি মামু এমন বাধা খান? এই তুমি বসো তো চুপচাপ, আগে বিয়ের কাজ সারি। আর তুমি খবর পেলে কোথা থেকে এত রাতে? আরে তুমি ছাড়া ভালো লাগছিল না, তাই চলে আসছিলাম। তখন দেখি শিহাব রিশান কোথাও যাচ্ছে, ওদের বলতেই ওরা বলল কাজী অফিস যাচ্ছে। চন্দ্রর বিয়ে, তাই আমিও চলেই আসলাম চন্দ্রের বিয়ে মিষ্কি করে দেই। রূপসা আর কিছু বল না। কাজীকে তিনজন জোর করে উঠিয়ে নিয়ে এসেছে। রিশান আর শিহাব কাঁধে 2 হাত কাজীর। 2 ভাই 2 দিক থেকে ধরে কাজীকে নিয়ে এসেছে। তা দেখে নিপা বেগম জিজ্ঞাসা করল, কি রে, কাজীকে এভাবে কোলে করে রেখেছিস কেন? শাহ, আরে ছোট মামি, এই কাজী কি একটু বিয়ে পড়ায়? তাতেই বহ্যাটার কি দামে, এটা আসতেই চায়নি বলে রাত 12টা বাজে, এখন সে আসতে পারবে না, তাই উঠিয়ে নিয়ে এসেছি। দীর্ঘশ্বাস ছাড়ল নিপা বেগম ও সিতারা খান। এরা এমন পাগলাটে স্বভাবের জানা ছিল না এদের। যদিও নিপা বেগম টুকটাক জানত এরা বিয়ের আগে এক একজন হাফ মেন্টাল ছিল, তবে বিয়ের পরে সকলেই ঠিক ছিল। আজ আবার তাদের এমন পাগলামি করতে দেখে ভালোই লাগছে। সিতারা খানম বলল, বিয়ের কাজ শুরু করেন দ্রুত। শিহাব কাজীকে সোফায় বসা। 2 ভাই কাজীকে বসায়। কাজী জিজ্ঞাসা করল, বর কনে কে? চন্দ্রকে দেখিয়ে কামরুল বলল, এ হলো বর, আর কনে আসছে। সিতারা ও নিপা বেগমের দিকে তাকিয়ে বল, নিপা, সিতারা পুনমকে নিয়ে আসতে বলো। তারা চলে যায়, পুনমের ঘরের দিকে যায়। ঠিক তখনই তারা পুনমকে নিয়ে বের হয়। কিরে, এত দেরি হলো কেন? এই মেয়ে কাঁদতে কাঁদতে দিশেহারা, তাই দেরি হয়ে গেছে। নাক মুখ চোখ ফুলা পুনমের দিকে তাকিয়ে তার মাথায় হাত বুলায় সিতারা খান। আয় আয় দ্রুত। তারা আগে ভাগে দৌড় দেয়। কাজী সাহেবের একটু নাস্তা পানির ব্যবস্থা করতে। চন্দ্রর সামনের চেয়ারে পুনমকে বসায়। চন্দ্র লাল শাড়ি পরিহিত জোহরাকে দেখে অপলক। কনের বাবা কে? আনিস সাহেব ও পারভেজ সাহেবের দিকে সবাই ইশারা করে। ভরকে যায়। কাজী বলল, একজন কন, এর 2 জন পিতা। কেন সমস্যা? চন্দ্রের গম্ভীর স্বরে। কাজী ঘন ঘন মাথা নেড়ে না করে ফের আমতা আমতা করে বলল, খাতায় কার নাম লিখব? কার নাম লাগবে? না মানে মেয়ের কাগজ কলমে যার নাম আছে। আনিস সাহেবের দিকে ইশারা করে বলল, উনার। তো উনাকে বেঁধে রেখেছেন কেন? চন্দ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই কাজী নিচে মাথা দিয়ে নাম জিজ্ঞাসা করে লেখা শুরু করল। সব লেখালেখি শেষে পুনমকে বলল, মা বলুন আলহামদুলিল্লাহ কবুল। পুনম যা একটু থেমেছিল আবার কান্নাকাটি শুরু করল। রেশমা বেগম তার মাথায় হাত বুলায়। পারভেজ সাহেব উঠে মেয়েকে বুকে নেয়। পুনম আনিস সাহেবের দিকে তাকায়, তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে পুনম অদ্ভুত সম্মতি দেখতে পায়। বাবার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বল, আলহামদুলিল্লাহ। আবার বলুন, আলহামদুলিল্লাহ। আবার, আলহামদুলিল্লাহ। চন্দ্র চোখ বন্ধ করে শ্বাস ছাড়ে। মাথা নিচু করে ঠোঁট কামড়ে হেসে দেয়। কাজী তাকে বলতে চন্দ্র মাথা উঁচু চোখে, অশ্রুসিক্ত চোখে গড়গড় করে কবুল বলে দেয়। উপস্থিত সকলে অবাক। শক্ত সামর্থ্য ছেলেটার চোখে পানি চিকচিক করছে। পূর্ণতার পানি। চলবে।